শব্দ। একজন মানুষ মদ্যপ অবস্থায় একটি সিঁড়িতে পড়ে যায়। সিঁড়ির ওপরে আলো জ্বলছে। এটি একটি বাড়ি, শহরের মাঝখানের কোনো একটি বাড়ি। মদ্যপ ব্যক্তিটি আবারও মাদক সেবন করে। সে এবার উঠে পড়ে। সিঁড়ি বেয়ে এক পা করে সে উঠতে থাকে। সে এখন এসে দাঁড়ায় একটি দরজার সামনে। দরজায় সে টোকা মারে। লাথ মেরে সে দরজা ভেঙে দেয়। कल कहाँ गई थी? किसके पास गई थी साली? बोल उठ साली, उठ, उठ। किसके पास गई थी? किसके पास गई थी? बोल साली। একজন ভীত সন্ত্রস্ত নারীকে অত্যাচার করে একটি খাটের ওপর ফেলে দেয় সেই ব্যক্তি। साली बोल, सोचा था साली कोई नहीं जान पाएगा। চড় মারে এক গালে। मर साली, मर। তাকে ঠেলে ফেলে দেয় একটি সিন্দুকের ওপর। সিন্দুক अपने থেকে बाप को बोल, একটি বাক্স নিচে अपने পড়ে बाप को যায়। बोल साला कल तुझे यहाँ से ले जाए। मर साली, मर। तेरी जिंदगी साली बर्बाद। জুম আউট হয়ে একটি স্টুডিওর দৃশ্য। সেখানে একজন নির্দেশক এবং এডিটর। কিছু বুঝলেন? না ঠিক সামথিংস মিসিং, রাইট? তারক ইজ মিসিং। দিস ইজ হিম। এডিটর একটি চ্যানেলকে আরেকবার মন দিয়ে দেখায় দেখুন। এবং সেটিকে অ্যাড করে দেয়। ভিডিওটি আবার চলে, কিন্তু এইবার ফলির সাথে। ক্যামেরা একবার দৃশ্যটিকে, একবার ফলি আর্টিস্টের কাজকে দেখায়। साली, कौन? साली कुतिया, साली, कल कहाँ गई थी? किसके पास गई थी साली? बोल उठ, 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 मदर जात। किसके पास गई थी? किसके पास गई थी? बोल साली, साली, बोल, साली बोल, सोचा था साली कोई नहीं जान पाएगा। मर, मर। अपने बाप को बोल, अपने बाप को बोल साला कल तुझे यहाँ से ले जाए। मर, मर। আবার স্টুডিওর দৃশ্য। এডিটর চ্যানেলটিকে আবার নামিয়ে দেয়। স্ক্রিনে ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, চূর্ণী, সৃজিত মুখার্জি, ভিক্টর ব্যানার্জি, ফলি আর্টিস্ট গয়াধর নায়ক এবং বাকি ক্রেডিটস চলতে থাকে। ক্রেডিটস শেষ হয় রাইটার এবং ডিরেক্টর কৌশিক গাঙ্গুলির নাম দিয়ে। এই দৃশ্যে একটি রান্নাঘর। সেই রান্নাঘরে একজন গৃহবধূ, পিছন থেকে একজন বৃদ্ধ ভদ্রলোক দরজা দিয়ে ঢোকে। ডাক্তার কি বললো? আজও যায়নি তোমার ছেলে। এ নিয়ে 2 দিন হলো। উনি জিজ্ঞেস করলেন অন্য কোনো ঝামেলা বা কাজের জায়গায় গন্ডগোল। বললাম না। পরে চেম্বারের বাইরে এসে দেখি উল্টো দিকে দাঁড়িয়ে আছে। কি বলে? উত্তর দেয় নাকি তোমার ছেলে। সদ্য বানানো চা ছেঁকে একটি কাপে দিয়ে সে গৃহবধূ সেই ভদ্রলোকের হাতে ধরিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করে। একটি ঘর, অ্যালার্ম ক্লক,
একজন ব্যক্তি খাটে ঘুমোচ্ছে। অ্যালার্মের আওয়াজে সে উঠে পড়ে। ঘরে টেবিল ল্যাম্প জ্বলছে। সে উঠে বসে। অ্যালার্ম ক্লকের আওয়াজ ক্রমশ বাড়তে থাকে। সেই ব্যক্তি অ্যালার্ম ক্লকের দিকে তাকিয়ে থাকে। ঘরের দরজা খুলে যায়। উফ, বন্ধ করো না ওটা। সে গৃহবধূ ঘরে ঢোকে। অ্যালার্ম ক্লক বন্ধ হয়। এরম বারবার না গেলে কোনো ডাক্তারি টাইম দেবে না। এই, এই টেবিলটা নড়বড়ে হয়ে গেছে। ওষুধটা ভাঙলো যে। এই হাত দিও না, কাঁচ তো পাতলা। ঝাঁটা নিয়েছো। যাওয়ার পথে টেবিলটি সরিয়ে আনতে গিয়ে লোকটির হাত থেকে একটি ওষুধের শিশি পড়ে গিয়ে ভেঙে যায়। 4টে করে বড়ি, মাথা ঠান্ডা রাখে। সে গৃহবধূ ঘরে এসে ঝাঁট দিয়ে ওষুধ তুলতে থাকে। ডাক্তার, আমি কি পাগল নাকি? চায়ে চুমুক দিয়ে লোকটি বলে, বাকি পেশেন্টগুলোকে দেখেছো? সব কটার তার কাটা। রোজ রোজ নাইটে স্টুডিও না করে কদিন দিনে ডিউটি নাও না, রেস্ট হয়। লোকটির স্ত্রীর কথা থেকে তার মনোসংযোগ চলে যায় কাঁচের আওয়াজের দিকে। দিনে যতই ঘুমো হয় নাকি? আজ বলে দিও, দিনে হলে পারবে। সিন কাট হয়ে স্টুডিওতে। সে ভাবতে থাকে স্টুডিওর দৃশ্য। কানে ঢুকছে। স্টুডিওতে ফলি আর্টের বিভিন্ন দৃশ্য। আটটু স্টুডিওর বাইরে। আমার কাজের কথা জিজ্ঞাসা করবে আর হাসবে খিলখিল করে। বলে জাঙ্গিয়া পরে কাজ করো, লোকে হাসে না। এই দৃশ্যে সেই ব্যক্তি এবং এডিটর। জামা কাপড়ের শব্দ আলাদা করে ট্র্যাক করতে হয়। হাসে। একবার না এনে দেখালে না। তো নিয়ে আয়, দেখা। পায়রাটা 4 নম্বর রেলে আছে না? এনেছি। লোকটি ব্যাগটি হাতে তুলে নেয় এবং সেখান থেকে কিছু একটি বার করতে থাকে। পায়রা বার করে আজই বানিয়েছি। বেশ কিছু পাতা। সেই পাতা দিয়ে পায়রার ডানার আওয়াজ করতে থাকে। এর সাথে এমন একটি দৃশ্য দেখা যায় যেখানে পায়রা উঠতে শুরু করে। এডিটর হাসে। ভালো আছে, কারেক্ট আছে। রেডি করছি, হ্যাঁ, আরেকটা টাকা নিচ্ছি। রেডি। এই দৃশ্যে স্টুডিওর দৃশ্য। দৃশ্য পরিবর্তন। এখানে দেখা যায় দূরে অনেক পায়রা, একজন বৃদ্ধ ভদ্রলোক এটা একটু ধরুন। এবং সেই নির্দেশক। ব্যাপার বলো তো। ধরুন না। আচ্ছা, এবার এই পাখিগুলোর দিকে ওটা ছুড়ুন। সে নির্দেশক সেই বৃদ্ধ ভদ্রলোকের হাতে কিছু দিয়ে সেটা পাখিদের দিকে ছুটতে বলেন। সে বৃদ্ধ ভদ্রলোক ছোড়েন। কি করছো কি? জাস্ট ছুড়ুন না, জাস্ট লিসেন টু দিস। ডানার শব্দ, পায়রা ডানার শব্দ। ফিল্মে যেই সাউন্ডটা রেকর্ড করা হয় সেটা তো রাখা যায় না, বিকজ দ্যাটস আ লট অফ আনওয়ান্টেড নয়েজ। ক্যামেরা চলার শব্দ, গাড়ির হর্ন বা মানুষের কথাবার্তা। সো টু এলিমিনেট দ্যাট, একটা নতুন করে সাউন্ড স্টুডিওতে ওরা ক্রিয়েট করে। আই নো, ডাবিং হয়। হ্যাঁ, ডাবিং হয়। দ্যাটস দ্য ভয়েস ডাবিং, মানে কথাগুলো, ডায়লগুলো ডাব করা হচ্ছে। হোয়াট অ্যাবাউট দ্য আদার সাউন্ডস? ভাবতে পারছেন এতগুলো পায়রা স্টুডিওতে নিয়ে গিয়ে রেকর্ড করে? দ্যাটস ওয়াই। আচ্ছা, শুনেছি হলিউডে নাকি লাইভ সাউন্ড হয়। হয়, সেটা আমাদের দেশেও হয়, বাট নট নেসেসারিলি। যেমন আমি পড়ছিলাম বেসিক ইনস্টিংক্ট, দেখেছেন? শ্যারন স্টোন মাইকেল ডাগলাস। তো বেসিক ইনস্টিংক্টে অল সাউন্ডস আর স্টুডিও সাউন্ডস। রিয়েলি? Yes. ধরুন, ফর ইনস্টেন্স, ওদের ইন দ্য সিন ওয়ে দে মেক লাভ, শ্যারন স্টোন আর মাইকেল ডাগলাস তো স্টুডিওতে গিয়ে সাউন্ডগুলো করেনি। তার মানে ইটস ফলি সাউন্ড। সত্যি? What you're in fact hearing is the sound of a Foley artist slobbering on his forearm. রিয়েলি? হোয়াট ডু ইউ মিন?
শ্যাম্পেনের কক্ষরের আওয়াজ দেখুন। আর ইউ জয়নিং ফিল্মস? চায়ের দোকানের দৃশ্য। মহাগুরু ওই যে মিঠুনদা ফার্স্ট গাড়ি থেকে নেমে এসে দাঁড়ালো খাটাস করে, ওটা কাজতাম কার ওর নাকি, ওটা আমার করাতো। আচ্ছা হ্যাঁ, ও উমাদা মিঠুনদা দেবজিৎ সবাই কাজ আমার সামনেই করে, ওই যা যা করে আর কি। হাঁটা চলা দৌড়ঝাঁপ ঝাড়পিট সব আমার। গৌতম ঘোষ, অপর্ণা সেন, ঋতুদা, বুদ্ধ সবার সঙ্গে কাজ করেছে। এরপর 12 পাস করার পর থেকে কাজ করছি। হ্যাঁ জানি তো। লোকটি চায়ের দোকানের বিভিন্ন আওয়াজে মনোসংযোগ করে। ছবি করতে 9টা ছবি হয়ে গেল আমার ন্যাশনাল, মানে আরেকটা হয়ে গেল 10টা। তাহলে তো তোমার প্রচুর মাল বস, বেকার এলআইসি পিছনে কেন ঘুরে বেড়াচ্ছ? না এইভাবে যদি বেকার ডে নাইট কাজ করো লাইফ তো হেরে যাবে, শুধু শুধু শরীর খারাপ করবে। আরে বাবা একটা নিয়ে লোকটি আবারও আর একজনের সাথে কথা শুনতে শুনতে তার মনোসংযোগ রাস্তার অন্যান্য আওয়াজগুলির দিকে যেতে থাকে। এখন সেই আওয়াজগুলোই তার কানে বাজছে এবং সে সেইগুলোর দিকেই তাকিয়ে আছে, আর বাকি সব নিস্তব্ধ। বাবা তো এই পথ দিয়ে যায়, একবার আসতে পারে না? তোর বিয়ের পর কবার এসছে? ঘরের দৃশ্য। ও শরীর খারাপ শুনেও তো একবার আসতে পারতো। ঘরে 3 জন চরিত্র, গৃহবধূ, তার ভাই এবং মা। টাকা পয়সা লাগলে একটা ফোন করে দিস। সেই জন্য বলছি না, এত রাগ কিসের বাবার? আমি তো কোনো দুশ্চরিত্র বাজে লোককে পছন্দ করিনি দাদা। আহ থাক না বাবু ওসব কথা। হ্যাঁ রে, তারও কি একেবারেই শুনতে পাচ্ছে না? না না, শুনতে পায়, খেয়াল করে না, নিজের জগতে থাকে। সিনেমা দেখে এলাম, শুধু নিজের কাজের কথাই বলবে। এই সাউন্ডটা ম্যাচ হয়নি, পায়ের শব্দটা ম্যাচ হলো, এটা হয়নি, ওটা হয়নি। ছবিটার গল্পই বলতে পারে না লাস্টে। গৃহবধূর দাদা চেয়ার থেকে উঠে পড়ে, পকেট থেকে একটি নোটের বান্ডিল বের করে। এটা রাখ, 10 আছে, আর লাগলে খবর দিস। আমি গিয়ে গাড়িটা পাঠাচ্ছি। নোটের বান্ডিল টেবিলে ফেলে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। গৃহবধূ সেই নোটের বান্ডিলটি হাতে তোলে, ফিরে তাকায় তো খাটে বসে থাকা তার মায়ের দিকে। এই না, রাখ না, তোর বাবাই পাঠিয়েছে। এত ছেলে থাকতে কেন যে মরতে তুই? লাগলে চেয়ে নেব। আমি কি তোমাদের বলেছি যে আমি কষ্টে আছি? চায়ের কাপ হাতে নিয়ে গৃহবধূ ঘর থেকে বেরিয়ে যায়। দৃশ্য পরিবর্তন। তারক অর্থাৎ সেই ফলি আর্টিস্ট একটি অফিস রুমে। সেখানে একজন মহিলা পাতা উল্টাচ্ছে এবং স্টেপল করছে, তাতে তার মনোযোগ। কবে আসতে বলা হয়েছে? তার কথা সে শুনতে পায় স্যার না। আপনাকে কবে আসতে বলেছেন? ও আজ 2টো। আমি নিজে আপনাকে বলেছিলাম 21 সকালে একটা ফোন করে আসবেন। কিন্তু ডিউ ডেটটা তো নেক্সট মান্থ 10th, অনেক সময় আছে। আচ্ছা আপনাদের যে ইনস্ট্রাকশন দেওয়া হয় তা শোনেন না কেন বলুন তো? আবারও কথা শুনতে শুনতে তার মনোযোগ চলে যায় সেই মহিলার উল্টানো পাতার শব্দের দিকে। এখন পেনের খসখস আওয়াজের দিকে তার মনোযোগ। তার হাতে একটি কাগজের টুকরো দেয়। লিফটের দৃশ্য। সেই কাগজের টুকরো দেখতে দেখতে সে লিফটে করে নিচে নামতে থাকে। একটার পর একটা তলা নিচে যেতে থাকে সেই লিফট। লিফটের এই যান্ত্রিক আওয়াজে আচ্ছন্ন হয়ে যায় সেই ব্যক্তি। সেই শব্দে সে এতটাই আচ্ছন্ন হয়ে যায় যে লিফট আবারও উপরে উঠতে থাকে, কিন্তু সে তা বুঝতে পারে না। লিফট উপরে উঠতে থাকে। স্টুডিওর দৃশ্য। সরি, I'll just take 5. ইয়া শিওর, আসুন না। এতক্ষণ আমরা যাকে ডিরেক্টর ভাবছিলাম তিনি আসলে একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর সাথী এবং আরেকজন এডিটর নন, সাউন্ড ইঞ্জিনিয়ার। তারককে কথা শোনার জন্য বেশ স্ট্রেন করতে হচ্ছে ওকে।
কানে কম শুনছে? আমার মনে হয় না। শোনার প্রবলেম হলে তো সব থেকে আগে আপনি বুঝতে পারতেন, তাই না? এই যে স্টুডিওতে উনি সাউন্ডের কাজ করেন আপনার সঙ্গে, আপনার কমান্ড দিতে বা শুনতে ওনার কোনো প্রবলেম হয়? নট রিয়েলি, নো। শুনতে পান? তবু রুল আউট করার জন্য একটা হিয়ারিং টেস্ট করতে দিতেই হয়। তাহলে সমস্যাটা এক্স্যাক্টলি কি হচ্ছে? এর মধ্যে ডায়ালগের ইয়েগুলো কোনগুলো? এই তিনটে। Okay. কেন? আগে দিন যে সিনটা আপনাকে দেখিয়েছিলেন, উইচ ওয়ান? ওই যে আগের ওই একটা ড্রাঙ্ক লোক সিঁড়ি উঠছে, হ্যাঁ। ওই সিনটা আরেকবার দেখানো সম্ভব কোনোভাবে? শিওর। থ্যাঙ্কস। জাস্ট প্লে দ্য সেম সিন। সাউন্ড ইঞ্জিনিয়ার আবার সেই পুরনো দৃশ্যটি আর একবার চালায়। সালি কল খুলছি ডায়ালগের যে ট্র্যাকটা আছে না, এটা একটু কমানো যায়? সালি আর একটু কম, আর একটু। अपने बाप को बोल साला कल तुझे यहाँ से ले जाए। मर साली मर, मेरी जिंदगी साली बर्बाद करके रख दिया। ঠিক এরকমই হয়তো শুনছেন তারক। লেস ওয়ার্ডস, মোর এফেক্টস। এফেক্টস অ্যাজ ইন? রিয়েল লাইফ সাউন্ডস, এফেক্টস। এই স্টুডিওতে ডায়ালগ ছাড়া ছবি দেখে দেখে উনি সাউন্ডস ক্রিয়েট করেন তো। আমার ধারণা দীর্ঘদিন এই কাজটা করতে করতে সাউন্ড নিয়ে ওনার একটা অবসেশন তৈরি হয়ে গেছে, যার ফলে উনি মানুষের কথার উপর কনসেন্ট্রেট না করে সারাক্ষণ সাউন্ডসের উপর কনসেন্ট্রেট করেন, আমি লক্ষ্য করেছি। আমি যখন ওকে কোনো ইনস্ট্রাকশনস দিই রেকর্ডিংয়ের সময়, ও পারফেক্টলি ফলো করে অল দ্য ইনস্ট্রাকশনস। হ্যাঁ, পসিবলি দ্যাটস বিকজ উনি তখন আপনার কথাগুলো সমস্ত হেডফোনে শুনছেন, বাইরের কোনো সাউন্ড ওনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারছে না। আচ্ছা, এই ঘরটা একবার দেখা যেতে পারে? শিওর। এরপর ডক্টর স্বাতী স্টুডিওর পাশে রেকর্ডিং রুমে ঢোকে, যেখানে তারক তার ফলির কাজ করে। সেই ঘরে ঝুলছে একাধিক পারকাশন এবং অন্যান্য অনেক জিনিসপত্র, যা দিয়ে তারক তার রেকর্ডিংয়ের কাজ করে। ওর সংসারে মন নেই, অনেকদিন ধরে বলছেও তারক সে কথা। বাট অ্যাকর্ডিং টু হোয়াট ইউ হ্যাভ টু সে, দ্যাটস নট দ্য কেস, রাইট? কফি? না, আমি যাব এক্ষুনি। সেটা ওনার পক্ষে ভাবাটাই নর্মাল। তবে আমি এতগুলো সেশনস করেছি তো ওনাদের সঙ্গে, আমার একবারের জন্যও মনে হয়নি যে ভদ্রলোক সংসার নিয়ে ডিসইন্টারেস্টেড বা কোনো দায়িত্ব এড়াবার জন্য প্রিঅকুপাইড হয়ে আছেন। এরপর ডক্টর দত্ত হাতে তুলে নেন মুড়িতে ভর্তি একটি কৌটো। এটা কি sound? টয় ট্রেন। Oh, amazing. Yeah, but according to her, he is preoccupied. মানে সারাক্ষণ অন্যমনস্ক। ইনফ্যাক্ট সেটা রিয়েলাইজও করছে না, মানে মানতেও চাইছে না। That's because he's in constant denial. In fact, দুদিন আমার চেম্বারেই আসেননি। আমি তো বাধ্য হয়ে বাড়িতে ডেকেছি নেক্সট সিটিংয়ের জন্য। লেটস সি হোয়াট হ্যাপেন্স। হতে পারে হয়তো নানা রকম পেশেন্টের মাঝে ইজ এ লিটল। Is this actually a disease? সেটা বলা খুব মুশকিল। সিম্পলি বিকজ এরকম কোনো কেসের কথা আমরা কোনোদিন শুনিনি, এই প্রথম। হতে পারে ইটস আ টেম্পোরারি অবসেশন, একটা ক্রিয়েটিভ অবসেশন উইথ সাউন্ড হতে পারে।
তবে এটা ইগনোর করলে পরে একটা পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। অ্যাজ ইন পার্মানেন্ট ড্যামেজ, মানে কথা কানে শুনতে পাবে না? না না, শুনতে পাবেন, বুঝতে পারবেন না। মানুষের কথা বুঝতে পারবেন না, সেটা কি করে হয়? হবেই বলছি না, হতে পারে। পসিবিলিটিগুলোকে তো মাথায় রাখতেই হবে। হয়তো আপনাকে বোঝাতে পারবো, এই যে আমরা সাউন্ড শুনি, আমাদের কানে যে সাউন্ড ওয়েভস আসে, এনি সাউন্ড, সেগুলো তো দে আর নট দেমসেলফ সাউন্ডস, এগুলো সিম্বলস অফ সাউন্ড, যেগুলোকে ব্রেন একটা মিনিং দেয়, ইন্টারপ্রেট করে। এবার তারকের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু ওনার ব্রেন কোনো মানুষের কথা রেজিস্টার করছে না, ব্রেন ইন্টারপ্রেটও করছে না কথাগুলো, আর এটাই অভ্যেস হয়ে যাচ্ছে। কন্ডিশনড হয়ে যেতে পারে। একদম। আর কথা ইন্টারপ্রেট না করাটাতে যদি ব্রেন একবার কন্ডিশনড হয়ে যায়, দেন হি উইল হিয়ার বাট দ্য ওয়ার্ডস উইল হ্যাভ নো মোর মিনিং টু হিম দেন সে The click of a telegraph key for someone who doesn't know the Morse code. Morse code. Fuck. It's God, I'm serious. It is. Now what? ওনাকে দিয়ে কোঅপারেট করাটা খুব দরকার। তবে আমার ইমিডিয়েট কাজটা হচ্ছে ওনাকে দিয়ে অ্যাডমিট করানো যে there is indeed a problem. দৃশ্য পরিবর্তন, কলকাতা শহরের ব্যস্ত রাস্তাঘাট, সেই রাস্তার ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে তারক। সারি সারি ট্যাক্সি এবং অটোর মাঝখান দিয়ে হেঁটে চলেছে তারক। পিছনের একটি ট্যাক্সি ক্রমাগত হর্ন বাজাতে থাকে। দৌড়ে সরে যায় তারক, পাশ দিয়ে চলে যায় ট্যাক্সিটি। শহরের যানবাহনের কোলাহল ধীরে ধীরে লীন হয়ে আসছে এবং তারকের নিজের পায়ের শব্দ ক্রমশ পরিস্ফুট হতে থাকছে। দৃশ্য পরিবর্তন হয়ে পরবর্তী দৃশ্য আসে স্টুডিওতে। সেখানে তারক ফলির কাজ করছে। একটি সিনেমায় একটি চরিত্র সে হেঁটে চলেছে এবং তার হেঁটে চলার শব্দ তারক ফলির দ্বারা রেকর্ড করছে। এই কি বলছেন শোনো। দৃশ্য পরিবর্তন হয়ে ডক্টর স্বাতীর বাড়ি। বলছি যে আপনার এই হিয়ারিং টেস্টের রিপোর্ট একদম পারফেক্ট, কান একদম ঠিক আছে। ডক্টর স্বাতীর বাড়িতে সে এবং তার স্ত্রী। চিন্তা করে কি মাথায় ঢুকিয়েছে, আমার তো সাউন্ড নেই তো কাজ, আমি শুনতে পাবো না। সেই তো আশ্চর্য। আরে একটা মানুষ একটু অনমনস্ক হতে পারে না? আপনি শোনেন সবার সব কথা সব সময়, বলছি কিছু হয়নি তা না, ডাক্তার দেখাও, ডাক্তার বুঝবে। তবে আজকে তো আমি ডাক্তার না, এই বাড়িতে আমি ডাক্তার না, আমি তো বলে দিয়েছি আমি ডাক্তার না, আপনি আমার পেশেন্ট নন। ডাক্তার কখনো বাড়িতে পেশেন্টকে ডেকে চা কফি খাওয়ায়? চাই তো বলিনি, কি বলি, চা কফি। এই না না না, আজ চাটা না, আজ দেরি। ওমা কতক্ষণ লাগবে? এই বসুন না, আপনি বসুন, আমি একটু বলে আসছি। এই মিটু। হ্যাঁ দিদি। 5 মিনিট করে বসুন না। খাবার বললো তো কিছু হয়নি। বসে দিয়েছিস? হ্যাঁ ট্রিটা বার কর, তুই আমাকে এদিকে মাথা খারাপ করে দেবে নাকি? ঠিক আছে তো, খেয়াল রাখিস। আপনার স্ত্রী কিন্তু আমাকে একবারও বলেননি যে আপনার শোনার কোনো প্রবলেম আছে, যে আপনি কানে শুনতে পান না। ইনফ্যাক্ট আমিও বুঝেছিলাম যে কানের সমস্যা এটা নয়। বুঝেছিলেন মানে? আপনি বুঝেছিলেন? বুঝেছিলেন তো আপনি টেস্টগুলো কেন করতে বললেন? আশ্চর্য। চুপ, বড্ড মাথা গরম করে ফেলে। এটা চিকিৎসার পদ্ধতি, সিম্পল। সমস্যাটা কি, কোথায়, কিসের থেকে হচ্ছে, এগুলো বুঝতে গেলে পরে কি। সমস্যা তো নেই বলছেন তো? না, আছে সমস্যা, কিন্তু একটা আছে। আপনার শোনার কোনো সমস্যা নেই, কিন্তু শোনার পদ্ধতিতে একটা সমস্যা আছে। কি হচ্ছে জানেন তো, আপনি চাইলে কিন্তু সব কিছু শুনতে পারেন, সবার সব কথা,
কিন্তু কে কি বলছে সেদিকে আপনার মনটা থাকছে না। কারণটা হচ্ছে আপনার আশেপাশের যে সাউন্ডগুলো সেগুলো আপনাকে অ্যাট্রাক্ট করছে। সাউন্ড ইফেক্টসে মনটা আটকে থাকছে। বুঝতে পারলাম? বোঝাতে পারলাম? আমরা এক পাড়াতেই থাকতাম, অনেক দিন চিনি ওকে। আগে এরকম ছিল না, সব ঠিক ছিল। সব ঠিক হয়ে যাবে। কি হচ্ছে যেটা বলছিলাম আমি, উনি হয়তো আমাদের সমস্ত কথা শুনতে চাইছেন, শুনতে পাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে হয়তো এই যে রান্নাঘরের আওয়াজগুলো হচ্ছে, বাইরে গাড়ি চলে যাওয়ার আওয়াজটা, বাড়ি তৈরি হওয়ার শব্দ, সাইকেলে বেলব্রেশ কুকুরের আওয়াজ, এইগুলো কানের মধ্যে কনসেন্ট্রেশনে আরও বেড়ে যাচ্ছে। ফলে মানুষের কথা শুনছেন না। হয়তো উনি আর নতুন নতুন শব্দ খুঁজছেন, ভাবছেন যে স্টুডিওতে এই সাউন্ডগুলো আপনি কি করে তৈরি করবেন। শুনছি তো। হ্যাঁ বলুন। শুনে থাকলে তো খুবই ভালো কথা, তবে এর থেকে বেরোবার একটা পথ আমাদের তো বের করতেই হবে, তাই না? বের করে ফেলবো আমরা। দেখুন, আপনি তো গুণী শিল্পী। একজন শিল্পীর তো মাঝে মাঝে বিশ্রাম দরকার হয়, রেস্ট দরকার হয়। দেখুন, শহরের থেকে দূরে তারকের সম্পূর্ণ মনোযোগ চলে যায় ডক্টর স্বাতীর সলভ করা রুবিক্স কিউবের শব্দের দিকে, এবং তার আরও মনে পড়ে যায় স্টুডিওতে করা তার অন্যান্য ফলি সাউন্ডগুলোর কথা। কি বললাম এতক্ষণ? কি বললাম এতক্ষণ? তারকের অবস্থা দেখে তার স্ত্রী রত্না কাঁদতে থাকে। বুঝতে পারছেন তো একটা সমস্যা আছে। দৃশ্য পরিবর্তন, ট্রেনের দৃশ্য। সেখানে তারক এবং রত্না মুখোমুখি দুটো বার্থে ঘুমোচ্ছে। কোনো এক অজ্ঞাত কারণে ট্রেনের আলো জ্বলছে এবং তারক ঘুমোতে পারছে না। সে একবার রত্নার দিকে দেখছে এবং আর একবার ট্রেনের অন্যান্য যাত্রীদের দিকে তাকাচ্ছে। খাবে এখন? ব্যস্ত ট্রেনের কামরায় তাদের সামনের সাইড লোয়ার বার্থে এক দম্পতি বসে খাবার আয়োজন করছে। তারক সেই সকল শব্দ শুনছে এবং সেই কারণেই সে ঘুমোতে পারছে না। টিফিন বাক্সের আওয়াজ, প্লেটের আওয়াজ, খবরের কাগজের আওয়াজ এবং অন্যান্য যাত্রীদের আওয়াজে সে ঘুমোতে পারছে না। সে অস্বস্তি অনুভব করছে এবং কানে আঙুল দিয়ে সে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কোনো প্রকারেই সে ঘুমোতে পারছে না এই শব্দগুলোর জন্য। তারক এখন এক দৃষ্টে চেয়ে আছে দম্পতিদের পাতের। তাদের পাতের আওয়াজ তার কানে জোরে জোরে বাজছে। সে আওয়াজগুলো সে জোরে জোরে শুনছে। কখনো বা পেঁয়াজ কামড়ানোর আওয়াজ, কখনো বা রুটি ছেঁড়ার আওয়াজ। কখনো সেই দম্পতিদের খাবার আওয়াজ, আবার কখনো বা পাশে চলে যাওয়ার ট্রেন, সেই আওয়াজে তারক ঘুমোতে অক্ষম। চারিদিক ধীরে ধীরে শান্ত হয়ে আসে। এবার ফোনের ভাইব্রেশন, সেই শব্দ তারকের কানে বাজে।
তারক আবারও ব্যস্ত সর্বস্ব। তারক যে ব্যাগ মাথায় দিয়ে শুয়েছিল সেই ব্যাগের তলা থেকেই বাজতে থাকা ফোনটি বের করে এবং ফোনটি ধরে। ফোনটি এসেছে স্টুডিও থেকে, সেই সাউন্ড ইঞ্জিনিয়ার তাকে ফোন করেছে। শোন, একটা নাম্বার SMS করছি, শিলিগুড়িতে নেমে একটা ফোন করে নিস। আমার পিস্তত ভাই গাড়ি নিয়ে আসবে, ও যেখানে নিয়ে যাবে চলে যাস, ওই সব ব্যবস্থা করে দেবে। ওকে? আচ্ছা, ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িগুলো দেখেছো? হ্যাঁ, তোমাকে একটা ধাঁধা শোনাই। What comes with a carriage, goes with a carriage, is of no use to the carriage, and yet the carriage cannot move without it. বলো। What goes with the carriage? Noise. নাও পড়ো, বইটা কাজে লাগতে পারে। একটি ব্যালকনির দৃশ্য। সেই ব্যালকনিতে ডক্টর সেন এবং ডক্টর সাথী দুজনে দাঁড়িয়ে আছে এবং তারা একে অপরের সাথে কথাবার্তা বলছে। Stevens, an authority on sound and hearing, Harvard University. আর কিছু পেলে আমি তোমায় জানাবো, ওকে? ভাবছি আমি খুব হেল্পফুল, তাই তো? আচ্ছা, ওই ছোকরাটার নাম কি? ফোলি ম্যান? তারক। তারক। এমন নতুন ধরনের কেস, বুড়ো বয়সেও এত অজানা বিষয় রয়ে গেল। সেই। আচ্ছা, নেট ঘাঁটছো তো? হ্যাঁ। আর কি বলুন তো, ফিউচারে অ্যাকুস্টিক নিউরোমা সেট ইন করতে পারে কি না সেটা বোঝার চেষ্টা করছি। ইট গুড। দেখো, নয়েজ ইজ এ কমন কজ ফর হিয়ারিং লস। কলকাতার কথা ভুলে যাও, ইভেন ইন দ্য ইউনাইটেড স্টেটস 20% of the working population is exposed to noise that is potentially dangerous for the hearing. আর তোমার পেশেন্ট, সে যা সাউন্ড শোনে, যেভাবে কনসেন্ট্রেট করে ওকে শুনতে হয়, স্টুডিও এনভায়রনমেন্টে ওকে শুনতে হয়, হ্যাঁ, these are potentially dangerous for his hearing. হ্যাঁ, বাট তারকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেটা নয় স্যার, বিকজ noise is not causing any hearing loss as of now. ও তো শুনতে পাচ্ছে, ও শুনতে পাচ্ছে। ইনফ্যাক্ট হি ইজ even listening to sounds that we are not attentive to. ওর সাউন্ডের জগৎটা প্রবলি ফ্যাসিনেটিং। কি শোনে কি জানে। ঘুরে আসার পর আউটকামটা কি হয় দেখো, whether he responds, how he responds. সেই দেখা যাক। আচ্ছা, ও একা যায়নি তো? এইবার একটি গাড়ির দৃশ্য। তারক এবং রত্না পাশাপাশি বসে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে গাড়িটি যেতে যেতে একে অপরের গায়ের ওপর আছাড় খেয়ে পড়ছে তারা। তারক জড়িয়ে ধরে রত্নাকে, গাড়ি চলতে থাকে। You know, acoustic disease can sometimes lead to vertigo, depression, and even suicidal tendencies. You have to remember that acoustics, the meaning of acoustics is the science of sound and its control. Control is the key word, especially তোমার পেশেন্টের ক্ষেত্রে। কি হলো, তাকিয়ে আছো কেন? আই এম দ্য বেস্ট। ডক্টর সেন সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকেন, তাকে ফলো করে নিচে যান ডক্টর সাথীও। দৃশ্য পরিবর্তন, পাহাড়ের দৃশ্য। সেই গাড়িটি যাতে রত্না এবং তারক আছে, রাস্তা বেয়ে ক্রমশ কাছে আসতে থাকে। দৃশ্য পরিবর্তন, ডক্টর সাথীর বাড়ি। খুব মনোযোগ সহকারে ডক্টর সাথী বেশ কিছু কাগজ পড়ছেন।
তার চারিদিকে বিভিন্ন কাগজপত্র টেবিলে সোফায় ছড়িয়ে ছিটিয়ে আছে। রান্নাঘর থেকে আসা মাইক্রোওয়েভ ওভেনের আওয়াজ শুনে তিনি উঠে পড়েন এবং রান্নাঘরের দিকে যান। মাইক্রোওয়েভ ওভেন খুলে ভেতর থেকে একটি কন্টেইনার বের করেন তিনি। দৃশ্যে প্রাতরাশ প্রস্তুতির বিভিন্ন পর্যায়ে প্রথমে 2টি ডিম ফাটান, তারপর টমেটো এবং বেল পেপার কেটে তারপর পাউরুটি টোস্ট করে নেন। এরপর অমলেটটি তিনি ফ্রাইং প্যানে ঢেলে দেন। তিনি হেঁটে এবার ফ্রিজের কাছে আসেন এবং ফ্রিজের দরজাটি খোলেন। অন্যমনস্কভাবে তিনি বের করেন ফ্রিজ থেকে অরেঞ্জ জুস। সেটি একটি গ্লাসে ঢালেন এবং ঢাকনাটি লাগিয়ে পুনরায় সেই বোতলটি ফ্রিজে ঢুকিয়ে দেন। পাশের ঘরে বেজে ওঠে তার টেলিফোন। হ্যালো, হ্যাঁ আজকে? হ্যাঁ আসুন তাহলে। ইয়েস, না আমার চেম্বারে অ্যারাউন্ড 5:30 আমাকে ফোন করে নিন। ইয়েস, হ্যাঁ 5:30 নাগাদ ফোন করে চলে আসুন। রাইট। হাতে অরেঞ্জ জুসের গ্লাসটি নিয়ে তিনি এসে বসেন সোফায়, কামড় দেন ক্র্যাকার বিস্কিটে এবং মনোনিবেশ করেন সেই কাগজপত্রে আবার। ডক্টর স্বাতী কাগজগুলি পড়তে পড়তে তার নজর যায় টিভির দিকে। সেখানে ন্যাট জিও চলছে। একটি বাঘের কথা বলা হচ্ছে এবং তার গর্জন শোনা যাচ্ছে। এরপর ডক্টর স্বাতী চোখ বুজে কিছু একটি ভাবনা চিন্তা করেন এবং পর মুহূর্তে তিনি পাশে থাকা রিমোটটি হাতে তুলে নেন এবং টিভির ভলিউমটি বাড়ান। Each morning, Meena and her trackers leave the small town of Sasson. They drive into the Gir forest. Meena is here to keep an intimate. কিছুক্ষণ টিভিটি দেখার পর ডক্টর স্বাতী রিমোট দিয়ে টিভি বন্ধ করে চোখ বুজে সোফায় হেলান দিয়ে বসে থাকে। দৃশ্য পরিবর্তন, একটি জঙ্গলের দৃশ্য। সেখানে একজন গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। দিনের বেলার জঙ্গলের দৃশ্য। ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তিত হলে দেখা যায় এটি আসলে তারক। সে জঙ্গলের মধ্য দিয়ে ঘুরছে, দেখছে বিভিন্ন ফুল, শুনছে বিভিন্ন পাখির কিচিরমিচির এবং অন্যান্য শব্দ। সেই জায়গাটি যথেষ্ট ঠান্ডা, সেটি দেখেই বোঝা যাচ্ছে। তারক তার হাতের তালুর সাথে আরেক তালু ঘষছে। সে দেখছে পিঁপড়েদের বাসা বাঁধা। সে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের বিভিন্ন প্রান্তে, হেঁটে বেড়াচ্ছে পাহাড়ের ঢাল বরাবর। সে স্থির হয়ে দাঁড়িয়ে যায় এবং আবার চলতে শুরু করে। আবারও দাঁড়িয়ে যায়। কোনো একটি শব্দ সে শোনার চেষ্টা করছে। সে আবার চলতে শুরু করে পাহাড়ের ঢাল বেয়ে উপর দিকে এবং আবার থেমে যায়। আবার এগোতে থাকে পাহাড়ের অন্য একটি প্রান্তে। ছেঁড়া ছেঁড়া রোদ পাহাড়ে এসে পড়েছে। গাছের আড়াল থেকে বেরিয়ে আসে রত্না। কি করছো কেন? এলাম। তো ডাকো নি কেন আমায়? তোমার সাথে পা মিলিয়ে মিলিয়ে হাঁটছিলাম, তুমি যেমন করো স্টুডিওতে। ফলি প্র্যাকটিস হচ্ছে। অত সোজা মিলছিল না তো, একদম ধরে ফেললাম। আমারই ভুল হয়ে যায় এখনো, প্র্যাকটিস লাগে। তুমি হাঁটো, আমি করছি, তুমি হাঁটো। না হাঁটো না, মজা হবে। চলো হাঁটো হাঁটো হাঁটো, লাফাও, যা খুশি করো, সঙ্গে সঙ্গে মিলিয়ে দেবো। করো করো করো। মিলিয়ে দিয়েছি। চলো চলো চলো।
রত্না এবং তারক পাহাড়ের এক ঢাল থেকে অন্য ঢালের দিকে আস্তে আস্তে হেঁটে চলে যায়। দৃশ্য পরিবর্তন, তারক এবং রত্নার একটি অন্তরঙ্গ দৃশ্য। তুমি এরকম ভয় ভয় তাকাও কেন? কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি আমার। একটা কথা বলবো, কোচে যাবে না? আজ একটু খাবো, যা ঠান্ডা। তুমিও খেও। রাতের পাহাড়ের দৃশ্য, তাদের হোমস্টে, রাত্রিকালীন নিস্তব্ধতা এবং আকাশের চাঁদ। ভালো করে শব্দগুলো লক্ষ্য করো। এরা খুলছি। তারক তার মদের বোতলের ছিপিটি খোলে এবং পাশের টেবিলে রেখে দেয়। শব্দ এই যে আমি ঢালছি, শব্দ। এই বোতল রাখলাম, এটাও শব্দ। জল ঢালবো, জলের শব্দ। হ্যাঁ, এরকম অনেক শব্দ সারাক্ষণ হয়ে চলেছে, বুঝলে? নাও। আমি আর খাবো না, ভীষণ বাজে খেতে। হ্যাঁ, বাজে বলো না, লজ্জা পাচ্ছ তুমি। খাও, দেখছি না কেউ, একদিন খাও খাও। মাথা ঘুরলে, হ্যাঁ, শরীর খারাপ হলে, রুগীর বউ রুগী। হ্যাঁ, খাও খাও। এই আগুন জ্বলছে না, আগুনে কিন্তু শব্দ হয়। সেটা তো আর আগুন জ্বালিয়ে রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করে না। চোখ বন্ধ করো, করো না, বন্ধ করো, বন্ধ করো। তারক রত্নাকে চোখ বন্ধ করতে বলে। সমগ্র স্ক্রিন অন্ধকার হয়ে যায়। স্ক্রিনে আবার আলো প্রবেশ করলে দেখা যায় তারক হাতে একটি কাগজ মুড়িয়ে আওয়াজ করছে। আমার হাতে আগুন জ্বলছে। কত বড় আর্ট বলো? তোমার কার্ডিগানটা নাও, নাও নাও, বোতামটা লাগাও, লাগাও লাগাও লাগাও। এটা কি করে রেকর্ড হয় বলো তো? ম্যাজিক। এ বিরাট বড় আর্ট, বুঝলে তো? তারক মদের গ্লাস হাতে নিয়ে উঠে পড়ে। অনুপদা কি বলে জানো? অনুপদা বলে শব্দ হচ্ছে ব্রহ্ম। আমরা ঠিক করে শুনি না রত্না। অনেক শব্দ আছে, অনেক শব্দ আছে যে না থাকলে পৃথিবীটা পুরো বোবা বোবা লাগতো। তুমিও শুনতে হবে, দাও। তারক একটি ব্যাগ সরিয়ে চেয়ারে বসে। শোনো, চুপ। হ্যাঁ, শোনো। তারা দুজনই চুপ করে শব্দ শুনতে থাকে। পাহাড়ের ঝিঝির ডাক এবং তার সাথে সাথে আরও বেশ কিছু শব্দ তাদের কানে আসে। রত্না তারকের দিকে তাকায়। শুনতে পাচ্ছ? এইসব শব্দ যদি তৈরি করতে না পারো তাহলে সিনেমাটা হবে না। তারক গ্লাসে মদ ঢালে। গল্প হোক, ক্যামেরা হোক, মিউজিক হোক, আমাদের যেমন নিঃশ্বাস ফিল্মে তেমনি শব্দ। এটা হচ্ছে ফিল্মের জান।
বুঝলে? এটা করে শব্দ ঢুকতে থাকে আর ছবিটা না কেমন পেঁচে উঠতে থাকে, জানো তো? এই কাজটা আমি করি রত্না, নট ইজি। অত যদি সোজা হতো তাহলে দারুক দত্তের মতো হাজারখানা ফলিম্যান থাকতো, নেই তো। আমি তো একদিন মরে যাব, আমার শব্দগুলো তো থাকবে বলো? এই যে ছবিগুলো লন্ডন, প্যারিস, জার্মান, জাপান যাচ্ছে, কত লোক শুনছে বলো তো আমার কাজ? আমাকে চেনে না, কিন্তু আমার কাজটা তো শুনছে। রাষ্ট্রপতি আমার ছবির নাম জানে, ওদের সারা বড়নগরের লোক জানে না তারও কে কি করে। শুধু দেব প্রসেনজিৎ মিঠুন নিয়ে করলে হবে। ওই পাঁচটাকে দিচ্ছে তারক, এই যে রেলা করে তুইটা কে মারছে? তারক। রাতেই গুছিয়ে ফুটস্টেপ সব তারক করে দেয়। যত লোক থাক, বুঝছো তো, 80, 90, 100, 200 যত লোক থাক, সবার সাউন্ড আমি একা করি। আর ডাক্তাররা গান্ডু দেয়, বুঝতে পারছে না। আমি মন দিয়ে শুনবো না তো কে শুনবে? ও যে কবিতা লেগে, তো কবিতা নিয়ে ভাববে তো, যে গান করে সে সুর নিয়ে ভাবে, যে ছবি আঁকে সে রং নিয়ে ভাবে, আর আমি তাহলে অন্য কিছু ভাবলেই আমার অসুখ। রত্না চোখের জল মোছে। কী হলো? কাঁদছো কেন? কান্নার কিচ্ছু হয়নি। সবার আগে তোমার মাথায় পোকাটা নড়েছে। কে ঢুকেছে তোমার মাথায়? আমার অসুখ কে ঢুকেছে? তোমার দাদা? তোমার মা? সাথী ডাক্তারকে খবরটা কে দিয়েছে? শুক্লাদি, হ্যাঁ, আমার বুটিকের মালিক, ওনার বন্ধু। শুক্লাদি বুটিকের মালিক সাথী ম্যাডামকে চেনে? হ্যাঁ, শুনলাম তো, শুনেছি তো। তোমাকে বললো তুই নাচতে নাচতে চলে গেলে। হ্যাঁ, মুডটাই অফ করে দেবে। হ্যাঁ, ভালো মুরগি পেয়েছে সারা। তারক নিজের জায়গা থেকে উঠে চলে যায় এবং ঘর থেকে বেরিয়ে যায়। নিজের জায়গায় বসে ফুঁপিয়ে কাঁদতে থাকে রত্না। দৃশ্য পরিবর্তন, তাদের হোমস্টের বাইরের দৃশ্য। একদিকের আকাশ ফর্সা হয়ে উঠেছে, তারক একা দাঁড়িয়ে পাহাড়ের কোলে। হোমস্টের দরজা খুলে যায়, দরজা থেকে বাইরে বেরিয়ে আসে রত্না। ভেতরে চলো, ঠান্ডা লেগে যাবে। আমি ভয় পেয়েছিলাম বলেই শুক্লাদিকে বলেছিলাম। তুমি কিরম কথা শোনো না, খাওয়া করো না, সারাক্ষণ শুধু শব্দ শব্দ শব্দ। একটু মন দিলেই তো দিব্যি শুনছো। এই শুনছো? রত্না এগিয়ে যায় তারকের দিকে। এখন সে তার পাশে দাঁড়িয়ে, তারক সোজা তাকিয়ে আকাশের দিকে, চোখ বন্ধ তার এখন। রত্না তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও হোমস্টের ভেতর চলে যায়। তারক একা দাঁড়িয়ে থাকে, ফিরে তাকায় হোমস্টের দিকে। নিজের কাঁধের মাফলারটা ঠিক করে নিয়ে দাঁড়িয়ে থাকে চুপ করে। এবার দেখা যায় রত্নাকে হোমস্টের ভেতরে দরজায় পিঠ দিয়ে সে তাকিয়ে আছে এক নাগারে মেঝের দিকে। দৃশ্য পরিবর্তন, পরদিন সকালবেলা প্রাতঃভ্রমণে ডক্টর সাথী এবং ডক্টর সেন ফোন করেছিল আজকে ভোরবেলা। কি বললো? সমস্ত রাগ আমার উপর, তাতে ইটস অলরাইট, কিন্তু কি ট্রিটমেন্ট রিজেক্ট করছে? আমাকে রিজেক্ট করছে। His intention was to offend me, যাতে আমি সরে যাই, বাট আমি শুনলাম, কিছু বলিনি। ঠিক করেছ। ও তোমায় পরীক্ষা করছে। হি ইজ টেস্টিং ইউ। তোমাকে সরাতে চায়। ডোন্ট গিভ আপ। ওর একটা কথা আমাকে এত ভাবাচ্ছে। বলো কি, আপনি আমার চিকিৎসা করছেন, এটা জানেন না যে সাইলেন্স বলে পৃথিবীতে কিচ্ছু নেই। দৃশ্য পরিবর্তন, পাহাড়ের সকাল, হোমস্টের ভেতরের দৃশ্য। রত্না
ঘুম থেকে ওঠে এবং নিজের খাটেই সে উঠে বসে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় রত্না। পাশে পড়ে থাকা শালটি গায়ে জড়িয়ে সে ধীরে ধীরে বেরিয়ে আসে বাইরে। সকালের দৃশ্য, হোমস্টে, চারিদিকে পাখির আওয়াজ এবং হোমস্টে থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে রত্না। বাইরে একটি দোলনায় একটি পাহাড়ি বাচ্চা হাতে বল নিয়ে দোল খাচ্ছে। তার দিকে তাকিয়ে থাকে রত্না। হোমস্টের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে রত্না। হোমস্টের চারিদিকে সে নজর দিতে থাকে। সম্ভবত তারককে খুঁজছে সে। হোমস্টের পাশ দিয়ে একটি পাহাড়ি রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে সে হাঁটতে শুরু করে। পাহাড়ি রাস্তা বেয়ে রত্না নামতে থাকে পাহাড়ের ঢাল বরাবর। সামনে থেকে একটি লোক হেঁটে আসে। কাউকে খুঁজছেন বৌদি? ওকে দেখেছেন? এ আশেপাশেই কোথাও আছে হয়তো। না, নেই। ও তো একটু অন্যরকম, জানেন তো। দেখছি, দাঁড়ান। सुमन, अच्छा सांप को देखा? सांप को बहुत पहले नीचे जाने को देखा। नीचे? সেই ব্যক্তি হাঁক পেড়ে হোমস্টের একজন বেয়ারাকে বলে। দাঁড়ান, দেখছি। কেন যাওয়ার নিচে গেল? এবার তারা দুজনেই ঊর্ধ্বশ্বাসে পাহাড়ের ঢাল বেয়ে নামতে থাকে নিচের দিকে। সেই ব্যক্তি এবং তার পিছনে রত্না। আসুন। পাহাড়ি রাস্তা পেরিয়ে এখন তারা জঙ্গলের রাস্তায় এসে পড়েছে। জঙ্গলের মধ্য দিয়ে দুজনই ছুটে চলেছে। প্রথমে সেই ব্যক্তি, তার পিছন পিছন রত্না। দুজনই ক্রমেই এগিয়ে যায় একটি জলপ্রপাতের দিকে। সম্ভবত সেখানেই দাঁড়িয়ে আছে তারক। দৃশ্য পরিবর্তন, একটি সিনেমার দৃশ্য। সেই দৃশ্যে একটি জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এক ব্যক্তি। ঝোপ ঝাড় পেরিয়ে সে হেঁটে চলেছে। তার বেশভূষা থেকে বোঝা যাচ্ছে সে একটি কয়েদি। সম্ভবত কোনো জেল থেকে সে পালিয়েছে। তারপর দেখা যায় স্টুডিওর দৃশ্য। তারক ফলির কাজ করছে। স্ক্রিনে দেখা যায় সেই কয়েদি গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। এবার স্টুডিওর সাউন্ড ইঞ্জিনিয়ার বলে, কারেক্ট আছে, পাক্কা আছে। এ একটু হালকা হবো। শিওর। ও বহুক্ষণ চেপে রেখেছি গো। স্টুডিওর রেকর্ডিং রুম থেকে বেরিয়ে যায় তারক। তারকের বসনে কেবল একটি অন্তর্বাস। বাইরে বেরিয়ে দেখে বসে আছেন ডক্টর সাথী। তারক, কেমন আছেন? ভালো 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 আছি। আচ্ছা, একটা কথা ছিল অ্যাকচুয়ালি। শুনুন, মুশকিল।
বিরক্ত হয়ে তারক আবার ভেতরে চলে যায় স্টুডিওর। কিরে কি হলো? সকাল সকাল মোটকা গরম করে দেবে। রেকর্ডিং রুমের ভেতরে গিয়ে নিজের প্যান্টটি সে গলিয়ে নেয়। পায়ে চেনটা বাকি আছে তো, ওটা করে দেবো এবারে। কি হলো তোর হঠাৎ? চেনটা করবো, তারপর হ্যান্ডকাফটা করবো, জিনা আরাম করে দেবে সালা। আরে কে? আরে সারাক্ষণ পদে পদে লেগে থাকবে বাল, মন্দির কাজটাও করতে দেবে না। কার কথা বলছিস? চলো চলো টেক কর। আবারও শুরু হয় রেকর্ডিংয়ের কাজ। দেখা যায় তারক একটি হেডফোন পরে সেই কয়েদির পায়ের বেড়ির আওয়াজ করছে। তারকের হাতে একটি শিকল, সেই শিকল দিয়ে সে সেই আওয়াজ করছে। সালা এখানটা একবার দাও, আরেকবার দাও। কোনো শব্দ না করে স্টুডিওর ভেতর প্রবেশ করেন ডক্টর সাথী। সাউন্ড ইঞ্জিনিয়ার তাকে চোখের ইশারা করে বসতে বলেন পিছনে। ওকে, আরেকটু আগে থেকে ধর। হ্যাঁ চলো যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও চলো। তারও তারক থেমে যায়। সরি, ডক্টর সাথী বলে, তুমি কি আমায় তোমার শত্রু মনে করছো? হেডফোনটা খোলো না প্লিজ, হেডফোনটা খোলো না। আমার কথা শোনো, যদিও আমার কিচ্ছু যায় আসে না তুমি আমার কথা শোনো কি না শোনো, বরং তোমার একটু হেল্প হতে পারে শুনলে পরে। আমি অতটা বেকার নই তারক যে তোমার পিছনে এভাবে ঘুরে ঘুরে সময় নষ্ট করব। আর আজকের পর তো নয়, বাইরে তোমার যা ব্যবহার আমি পেয়েছি তাতে আমি পরিষ্কার বুঝতে পেরেছি আজকের পর তোমাকে আমার অন্তত আর বিরক্ত করাটা ঠিক নয়, এবং আমি সেটা তোমার বউকেও জানিয়ে দেবো। ও সেদিনকে আমার একটু টেম্পার হাই ছিল, সরি। কাজ করতে দিন তো এখন। তোমার তোমার যখন তখন ওই টেম্পার হাই হচ্ছে কেন বলো তো? সে কারণটা তোমার থেকে ভালো কেউ জানে না, কারণ তুমি নিজে জানো যে তোমার একটা সমস্যা আছে, বেশ জটিল একটা সমস্যা আছে, কিন্তু সেটা অ্যাডমিট করবে না, ট্রিটমেন্টও করবে না। কারণ মনের ট্রিটমেন্ট মানে তো পাগলের ট্রিটমেন্ট, তাই ভাবো এটা তোমার অশিক্ষা। আচ্ছা ঠিক আছে, আপনি যান এখন। Just keep your mouth shut. Okay? Just keep your mouth shut. ফোনে অনেক কথা শুনিয়েছো, এখন আমার কথা শোনো, আর একটা কথা না। আরে বাবা বলছি তো সরি, আপনি কথা কেন বাড়াচ্ছেন? আমার একটাই স্বার্থ ছিল দিব্যেন্দু, ওর প্রবলেমটা বোঝার, ওর চিকিৎসা করা, শাড়ি তোলা, বাট সে ধৈর্য নেই। আরে আমার কোনো রোগ নেই, আমি তো আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। হেডফোন, ওই হেডফোনটা পড়ে আছে বলে শুনতে পাচ্ছ, বাইরের কোনো সাউন্ড তোমায় ডিস্টার্ব করছে না, এবং সেই জন্য ওটা খুলতে বারণ করেছিলাম, এবং ডেসপারেটলি চাইছিলাম যে আমার শেষ অ্যাডভাইসটুকু যদি তোমার মগজে ঢোকাতে পারি। শোনো তারক, শোনো শোনো, আমি এই কথাটা কিন্তু তোমাকে আগে এভাবে কোনো দিন বলিনি। শোনার এবং বোঝার জন্য যে স্বাভাবিক মানসিক গঠন দরকার হয়, সেটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে, রোজ রোজ একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে তারক। প্লিজ রিয়েলাইজ দ্যাট। তুমি তুমি এত ট্যালেন্টেড একজন আর্টিস্ট, শোনার প্রবলেম এভাবে বাড়তে থাকলে তুমি যে কোনোদিনই সাউন্ডে ক্রিয়েট করতে পারবে না সেটা কখনো ভেবে দেখেছো? তোমাকে মানতেই হবে তারক, এটা তুমি অসুস্থ, এটা একটা রোগ। দিব্যেন্দু রত্না কেউ তোমাকে সারাতে পারবে না, কিন্তু তুমি ট্রিটমেন্ট থেকে পালিয়ে যাচ্ছ বিকজ ইউ আর স্টুপিড। নিজেকে এভাবে শেষ করবে কিনা ভেবে দেখো, ইটস ইয়োর চয়েস। থ্যাঙ্কস আ লট। বোঝান পারলে? স্টুডিও থেকে বেরিয়ে চলে যান ডক্টর সাথী। রেকর্ডিং রুমের কাঁচের ওপারে বসে সাউন্ড ইঞ্জিনিয়ার এবং রেকর্ডিং রুমের ভেতর দাঁড়িয়ে তারক একা। তার হাতে শিকল, সামনে মাইক, কানে হেডফোন, এবং হাতে আছে সেই শিকলটি। কি হলো তারক? সেই শিকলটি সে সজোরে হাত থেকে ফেলে দেয়। সামনে থাকা মাইকটি ভেঙে যায়। দৃশ্য পরিবর্তন। তুমি 5-6টা ছবির ফলি করলেও এই মাইক্রোফোনটার দাম উঠবে না তারক। প্রোডাকশন হাউসের অফিসের দৃশ্য। তুমি বরং কদিন রেস্ট নাও, আমি সব শুনেছি। সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই সাউন্ড ইঞ্জিনিয়ার। একটি কল আসে প্রযোজকের কাছে। হ্যাঁ হরিশ, TLM 103 মাইক্রোফোন আছে তোমার কাছে? কি বলবো বলো? লাক। ঠিক আছে, আমি তোমাকে পরে কল ব্যাক করছি।
শরীর টরীর ঠিক হয়ে গেলে আবার দেখা করো। শরীর শরীর তো ঠিক আছে। এসো। চিন্তিত মনে পকেটে হাত ঢুকিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তারক। গুটি গুটি পায়ে বেরিয়ে যাওয়ার সময় পাশ কাটিয়ে যায় সেই সাউন্ড ইঞ্জিনিয়ারকে। সিঁড়ি বেয়ে এসে নিচে নামতে থাকে। দূরে শোনা যায় শহরের কোলাহল। এক পা করে সে নেমে যায় সিঁড়ি বেয়ে। দৃশ্য পরিবর্তন। সিলিংয়ে ফ্যান ঝুলছে। তারকের বাড়ির দৃশ্য, তার পাশে তার স্ত্রী। এতদিন তো হয়নি, হঠাৎ লেগে ভেঙেছে। অ্যাক্সিডেন্ট, দোষ দিলেই হলো। হাতে থাকা চায়ের ট্রেটি বিছানায় রেখে ঘর থেকে বেরিয়ে যায় রত্না। সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে তারক। আবারও কিছুক্ষণ পর রত্না ঘরে প্রবেশ করে। হাতে বেশ কিছু ফাইল এবং একটি ব্যাগ। সেটি রাখে তারকের পাশে। ফাইলগুলো বার করলে কেন? বুঝিয়ে দাও, কয়েকদিন বাড়িতে রেস্ট নাও তো। টেবিলে রাখা জগ বুঝিয়ে থেকে দাও। গ্লাসে জল ঢেলে জল খেতে খেতে বলে রত্না, আমি পারবো। এলআইসি এমন কিছু কঠিন না। বুটিকে যখন বেচি এটাও পারবো। সেই তো বুঝিয়ে বেচা। রত্না এসে বসে তারকের পাশে। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে রত্না তাকায় তারকের দিকে। যদি তোমার ট্রিটমেন্টের টাকা দিতে হয় তাই বসিয়ে দিল। এসব শব্দের কাজ করো বলেই তো এসব হচ্ছে, ওদের দায় নেই। ঘরে প্রবেশ করে তারকের বাবা। কোকা, একটি ছেলে এসছে নিচে। আমি দেখছি। চায়ের পেয়ালা নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যায় রত্না। তারক তাকিয়ে থাকে তার বাবার দিকে, তার বাবাও তাকিয়ে থাকে তারকের দিকে। তারা একে অপরের দিকে ঠায়ে তাকিয়ে থাকতে থাকতে তার বাবা কিছু একটি বুঝে ঘর থেকে বেরিয়ে চলে যায়। তারক অন্যমনস্ক। সে শুয়ে আছে। এখন তার চোখ আবারও সিলিংয়ের দিকে। দৃশ্য পরিবর্তন। রত্না সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। নিচে দাঁড়িয়ে সেই সাউন্ড ইঞ্জিনিয়ার। তাড়িয়ে দিয়ে আবার এসছেন কেন? আমি না, ম্যানেজমেন্ট। আমি তো ওখানে কাজ করি, ওর মতনই, জাস্ট রেকর্ডিস্ট আছে। শুনুন, সাথী ডাক্তার আমাকে আলাদা করে বলেছেন এসব হলিটলির কাজ বন্ধ না করলে ও সারবে না। আপনি কিন্তু বেশি কিছু না না বলবেন না, আমি জাস্ট দেখা করতে এলাম। ভাবলাম ওর মন খারাপ, তো জাস্ট কেম ওভার। রত্নার পেছন পেছন সিঁড়ি বেয়ে ওঠে সাউন্ড ইঞ্জিনিয়ার। পরবর্তী দৃশ্যে দেখা যায় তারক চায়ে চুমুক দেয় এবং পেয়ালাটি রেখে দেয় টেবিলের ওপর। তারক কাপটি তোলে, টেবিলে রেখে দেয়। সে এবার উঠে বসে এবং আবারও পেয়ালাটি তোলে এবং আবার রেখে দেয়। এই প্রক্রিয়া সে বারবার করতে থাকে। তারক পাশে থাকা চায়ের কাপটি তোলে, যেটি চায়ে ভর্তি ছিল। সেটিকে সে রাখে টেবিলে, আবার খালিটিকে রাখে এবং এরকম করতেই থাকে। দুটোর মধ্যে শব্দের হেরফের হয়। তারক চোখ বুজে শোনে সেই শব্দ। এমন সময় ঘরে প্রবেশ করে রত্না এবং সেই সাউন্ড ইঞ্জিনিয়ার। আরে তুমি এসো, ভালো হয়েছে। হ্যাঁ, কিলো হয়ে গেছে। কেমন আছে? তারক রত্নাকে চা আনতে বলে। এই শোনো, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, শোনো শোনো শোনো। এই ভরা কাপড় রাখবো আর ফাঁকা কাপড় রাখবো। হ্যাঁ, একটু মন দিয়ে শুনবে। হ্যাঁ, সুরটা আলাদা না? সুরটা আলাদা, সুরটা আলাদা না? হ্যাঁ, সুরটা? হ্যাঁ, সালা ভুলে গেল। এই মা, এই তুমি বসো বসো, এসো 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 এসো, বসো বসো। শাশ্বতার চিন্তা ছিল না, ওই খাচ্ছিল আর পাথরের টেবিলে রাখছিল। আমি তো পুরো খালি কাপে করে দিয়েছি, ভুল হয়ে গেছে। প্রথমে তো ভরা থাকবে, আস্তে আস্তে চায়ের লেভেলটা কমবে, তো সাউন্ডটাই তো আলাদা হবে। কি হবে?
কিচ্ছু হবে না, কেউ বুঝবে না। না তারও ভুলটা করবে কেন বলো? না দেখো, ধরা যখন পড়েছে তখন ঠিক করে নিতে হবে। আচ্ছা ওরা 10 মিনিট কাজ করতে দেবে না? 10 মিনিট লাগবে না, বাদ দে। বুঝতে পারছো না, ভুল ইজ ভুল। 10 মিনিট দেবে না? আমি করে নেবো, করে নেবো। তারপর তোমার মনেও থাকবে না? হবে না। থাকবে। তুই স্টুডিও যাস না এখন, গ্যাপ দে কটা দিন। তাহলে বাকি ছবিটা কি হবে? 2টো রিল বাকি। ভবানী লাহা। কে? ভবানী বাবু, ও ফলি করবে। ভবানী দা? এ বাবা, বুড়ো তো ফাঁকিবাজ, কানেও শোনে না, কাজ নেই ওর। গয়া গয়া ফ্রি নেই? বিশাল ব্যস্ত। হ্যাঁ ভবানী দা, ছবিটা শেষ হয়ে গেল। চেয়ার ছেড়ে উঠে পড়ে তারক। ঘরে প্রবেশ করে রত্না, তার হাতে চায়ের কাপ। ঘর থেকে বেরিয়ে যায় তারক। রত্না চায়ের কাপ নিয়ে তাকিয়ে থাকে সাউন্ড ইঞ্জিনিয়ারের দিকে। দৃশ্য পরিবর্তন, একটি বাথটাবে জল ভর্তি দেখা যায়, ওপরে একটি মাইক। এরপর নদীর ধার, জলের ওপর দিয়ে একটি ভেসেল বয়ে চলেছে, একটি ঘাটের ছবি। সেই ঘাটে দূরে দাঁড়িয়ে তারক, তার কাছে এগিয়ে আসে সেই সাউন্ড ইঞ্জিনিয়ার। সম্ভবত সন্ধ্যের দৃশ্য। তুমি বিশ্বাস করো? একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া দরকার। ওই মহিলার উপর আমার কিন্তু কোনো ভরসা নেই বস। ও তো নিজে তোমার সামনে বলেছে ওর নলেজের বাইরে, এটা জানে না, জানছে বাল। আমি তো গিনিপিগ। তো একটা সেকেন্ড ওপিনিয়ন কিন্তু দরকার। তুমি ডাক্তার দেখো, আমি যাও, ট্রিটমেন্ট করাতে পারলে করবো ট্রিটমেন্ট। দেখো একটা ডাক্তার দেখো। নিস্তব্ধতা। তারকের কাঁধে হাত রাখে সাউন্ড ইঞ্জিনিয়ার। দৃশ্য পরিবর্তন, ডক্টর সাথী এবং ডক্টর সেন। হাত দূর এগিয়ে বলছো আমি কেসটা টেক আপ করি? বিলিয়ার্ড খেলতে খেলতে। ভেবে দেখো। ডক্টর সেন। না, ও আমাকে রিজেক্ট করছে। আর এখন তো আরও বেশি রিজেক্ট করছে, বিকজ ও যে অসুস্থ, এই কঠিন কথাটা তো ওকে মানে আমার কাছ থেকে বাধ্য হয়ে শুনতে হচ্ছে না। ইয়েস, তাহলে তো কাজ হয়েছে। ও তো রেকর্ডের ছেলেটাকে বলেছে ও একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে চায়, which is why you are here. এটাই তোমার পেশেন্টের ফার্স্ট পজিটিভ স্টেপ। কাজে লাগাতে চাইছো তাই তো? হ্যাঁ, আপনি কেসটা টেক আপ করলে স্যার আমি অনেকটাই নিশ্চিন্ত হতে পারি। বিকজ আই এম দ্য বেস্ট। সেটা তোমার চেয়ে বেশি ভালো আর কেউ জানে না। তোমার তৈরি তারকে পুরো কেসটা কাল আমার চেম্বারে পাঠিয়ে দিও, কেমন? ঠিক আছে। তবে স্যার আপনারা আমার যে কোনো রকম যোগাযোগ আছে, আই থিঙ্ক যদি ইটস বেটার যে তারক না জানতে পারে। ওকে, তাহলে কবে পাঠাবো তারককে স্যার? পরশু। বিলিয়ার্ডে একটি লাল বল পুট করে কর্ণছিদ্রের ভেতরের একটি চলমান ছবি দেখা যায়। সমগ্র স্ক্রিন সাদা হয়ে যায় এবং ধীরে ধীরে দেখা যায় তারককে। সে ঘাটে শুয়ে আছে, ঢেউ এসে তার গায়ে আছড়ে পড়ছে। সে ঘুমন্ত। তার ঘুম ভেঙে যায় ঢেউয়ের ডাকে।
দেখে একটি লাল বল ঘাটে পড়ে রয়েছে। সে অন্তর্বাস পড়ে ধীরে ধীরে এগিয়ে যায় সেই লাল বলটির দিকে। এটি সেই বলটি যেটি ডক্টর সেন পোল করেছিলেন। বলটির কাছে এসে সে বলটিকে তুলে ধরে। এরপর সে হেঁটে আসে তার সেই ফলি ইনস্ট্রুমেন্টসগুলোর থেকে, যেটি সমুদ্র তটেই পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। ঠিক সেই রেকর্ডিং রুমটি, শুধু কোনো ছাদ নেই, কোনো মাইক নেই, কোনো দেওয়াল নেই, শুধু তার ফলি ইনস্ট্রুমেন্টস। স্ক্রিনে দেখা যায় তার সেই ভেঙে ফেলা মাইক্রোফোনটি ঝুলছে। সে চলতে চলতে একটি মেটাল প্লেট দেখতে পায়। সেখানে সে তার নিজের প্রতিফলন দেখতে পায়। তার প্রতিফলনের উল্টো দিকেই দেখে ডক্টর সেনের প্রতিফলন। দাও। কি? বলটা দাও। প্রতিফলনে দেখা যায় সে সেই বলটি ডক্টর সেনের হাতে দেয়। ডক্টর সেন বলটি হাতে তুলে দেখেন। তুমি অসুস্থ। এবার থেকে আর শব্দ নয়। নো মোর সাউন্ড। স্ক্রিন আবার সাদা হয়ে যায়। দৃশ্য পরিবর্তন। দেখা যায় তারক শুয়ে আছে তারই ঘরের খাটে। সে উপলব্ধি করতে পারে তাকে কেউ একজন ইনজেকশন দিয়েছে। তাকিয়ে দেখে একজন তার সেই ইনজেকশনে তুলো দিচ্ছে। এখন একটু ঘুমুন, অ্যাংজাইটি থেকেই হয়েছে। তাও কাল একটা ইসিজি করিয়ে নিন, আর ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, কটা দিন একটু ভালো করে ঘুমুন। তারক অবাক নেত্রে তাকায় রত্নার দিকে। আপনি তো আবার ওই নাইট ডিউটি করেন, এখন কটা দিন সেগুলো বন্ধ রাখলে ভালো। এবার সে সাউন্ড ইঞ্জিনিয়ারকে দেখতে পায়। প্রেশারটা ঠিকই আছে। উনি কি ওভারওয়ার্ক ছিলেন? ছিল, মানে আছে, কাজকর্মের টেনশন আর কি। রাতে ঘুমোচ্ছেও না ঠিক করে। চলি, দেখছি। ডাক্তারবাবু বেরিয়ে গেলে তার পিছন পিছন সাউন্ড ইঞ্জিনিয়ারও বেরিয়েছে। রত্না খাটের কাছে দাঁড়িয়ে থাকে। তারক উঠে বসে এবং তাকায় রত্নার দিকে। রত্নাও তাকিয়ে থাকে তার দিকে। রত্নার গাল বেয়ে অশ্রু জল পড়তে থাকে। তারক তাকিয়ে থাকে রত্নার দিকে।
রত্না দাঁড়িয়ে থাকতে না পেরে ঘর থেকে বেরিয়ে চলে যায়। তারক এখনো এক নাগাড়ে তাকিয়ে তার বাবার দিকে। তার বাবা জানলার কাছে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। তারকের বাবা জানলার কাছ থেকে সরে যায়। তারকের মন চায় কাঁদতে, তার চোখ ভিজে আসে, কিন্তু সে কাঁদতে পারে না। সব শেষে নিজেকে সামলাতে না পেরে তারক ডুকরে কেঁদে ওঠে। দৃশ্য পরিবর্তন। দৃশ্যে দেখা যায় একটি কম্পিউটারের এডিটিংয়ের দৃশ্য, একটি সিনেমার এডিটিং। এক ভদ্রলোক চশমা পরে একটি ফাইল পড়ছে। কাপের ফলি সাউন্ড রেকর্ড করছে সেই সাউন্ড ইঞ্জিনিয়ার। তারকের কথা মতো একটায় বেশি একটায় কম চা নিয়ে সেই সাউন্ড রেকর্ড করছে ইঞ্জিনিয়ার, এবং সেই তারতম্য দেখা যাচ্ছে এডিটিং সফটওয়্যারে। দৃশ্য পরিবর্তন। তারকের বাড়ির দৃশ্য, দেওয়াল ঘড়ি, খাটে মশারি টাঙানো, এবং সেই বিছানায় শুয়ে আছে তারক এবং তার স্ত্রী। তারক উঠে বসে। বাইরে থেকে রাস্তার আলো এসে পড়েছে মশারির উপর। কয়েক মুহূর্ত বিছানায় বসে থেকে মশারি তুলে বাইরে বেরিয়ে আসে তারক। ঘুম ঘুম চোখ তার। তাতেই সে হেঁটে এসে দাঁড়ায় জানলার কাছে। রঙিন জানলার কাঁচের মধ্য দিয়ে ভেতরে এসে পড়েছে রাস্তার আলো। সে জানলা বন্ধ করে দেয়। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে জানলার কাছে। এবার সে আবার ফেরত আসে খাটের পাশে। রাত্রের নিস্তব্ধতাকে ভেদ করে তার কানে আসে ঘড়ির টিকটিক আওয়াজ এবং সিলিংয়ে ঘুরতে থাকা পাখার আওয়াজ। সে উঠে গিয়ে সুইচ বন্ধ করে দেয় পাখার। পাখা থেমে যায়। সে খাটে এসে বসে এবং মশারির খুঁটিতে মাথা রেখে বসে থাকে। ঘরের কোণ থেকে আসা টিকটিকির আওয়াজ শুনে সে দেওয়ালের দিকে তাকায়। টিকটিকি দেখতে না পেয়ে সে পাশে থাকা টর্চটি হাতে তুলে নেয়। সেটি জ্বালিয়ে দেওয়ালের দিকে সে দেখে। এই দেওয়াল থেকে ওই দেওয়াল, কিন্তু সে দেখতে পায় না টিকটিকিটি ঠিক কোথায়। সে টর্চটি বন্ধ করে আবারও বসে থাকে। ঘড়ির টিকটিক আওয়াজ শুনে সে খাট থেকে উঠে পড়ে। দেওয়াল থেকে ঘড়িটিকে সে হাতে করে নামায়। সে ঘড়িতে লাগানো ব্যাটারি খুলে দেয়। ঘড়ির শব্দ থেমে যায়। সে ব্যাটারি আলমারির মাথায় রেখে পুনরায় সেই বন্ধ ঘড়িটি সে একই জায়গায় দেওয়ালে তুলে রাখে। পরবর্তী দৃশ্যে দেখা যায় সে তাদের ঘর থেকে বেরিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ায়। বারান্দাটিকে চাঁদের জ্যোৎস্না ধুয়ে দিয়েছে। তাদের বারান্দায় রাখা খাঁচাটির দিকে নজর যায় ওর। এক নাগাড়ে তাকিয়ে থাকে সেটির দিকে।
এবার সে সেই দুলতে থাকা খাঁচারির দিকে এগিয়ে যায় এবং হাত দিয়ে থামিয়ে দেয় সেটিকে। সে তাকিয়ে ভেতরে ঘরের দিকে দেখে। ঘরে আলো জ্বলছে, মশারি টাঙানো, কিন্তু খাটে কেউ নেই। বাবা, বাবা। দু একবার ডাকার পরও যখন সে তার বাবার দেখা বা সাড়া পায় না, সে এগিয়ে যায় বারান্দার অন্য প্রান্তে। চারিপাশ সে দেখে, কিন্তু তাতেও সে তার বাবাকে দেখতে পায় না। এবার সে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় সে তার বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে। বাড়ির দালানে বসে তার বাবা। সে আস্তে আস্তে এগিয়ে যায় তার বাবার দিকে। তার বাবার পরনে একটি গেঞ্জি এবং লুঙ্গি। কি হলো, এখানে কি করছো? শোবে না? খুব কাশি হচ্ছিল, ভাবলাম তোর যদি অসুবিধা হয় তাই। পাগলামো করো না, যাও ভিতরে যাও, যাও শুয়ে পড়ো। তার বাবা দালান থেকে নেমে আসে এবং ধীরে ধীরে চলে যায় বাড়ির দিকে। এরপর তারক নিজে বসে পড়ে সেই দালানে। পাশ দিয়ে পেরিয়ে যায় একটি হাতে টানা রিক্সা। রিক্সাটি পেরোনোর সাথে সাথেই প্রবেশ করে একটি কুকুর। তারক এই সব কিছুরই শব্দ খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। এরপর সে পায়ের আওয়াজ পেলে তাকিয়ে দেখে গলির মুখ দিয়ে একজন মদ্যপ ব্যক্তি তাদেরই দিকে এগিয়ে আসছে। সে নজর করে তার পায়ের দিকে। ধীরে ধীরে তারকেরও পা মাটিতে নেমে আসে। তার পায়ের আওয়াজ এবং ছন্দ সে তার নিজের পায়ের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে চায়। সেই মদ্যপ ব্যক্তিটি এগিয়ে গেলে তারকও তার পেছন পেছন তার পায়ের চলার শব্দটি অনুকরণ করার চেষ্টা করে। তারক সে অনুকরণ করার জন্য সচেষ্ট। লোকটি এক গলি থেকে অন্য গলি হয়ে বেরিয়ে যায়, কিন্তু তারক দাঁড়িয়ে থাকে সেখানে। দৃশ্য অন্ধকার। পরদিন সকালের দৃশ্য দেখা যায় ডক্টর স্বাতী তার বাড়িতে তার সোফায় ঘুমিয়ে আছেন। ফোনের রিংটোনে তার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিবেন্দু, কখন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। Sir, it's Sarok. He's missing. কোনো কিছু শব্দ শুনলেই ভীষণ রেগে যাচ্ছিল।
কাল রাতে আমার এমন কাশি ধরলো, থামেই না। খোকার অসুবিধা হয় বলে আমি ওই নিচে মল্লিকদের ওয়াকটাতে গিয়ে বসেছিলাম। ওই তো এসে বকাবকি করে আমার ভেতরে পাঠালো। ওই তারপর আর দেখিনি। তারপর একবার ঘরে এলো, অন্ধকারে কি খুটখাট করলো, আবার বাইরে গেল, তারপর আর খেয়াল নেই। শোনো বাবা, তুমি একটু পুলিশকে বলো একটু ভালো করে খুঁজতে। ছবি তো দেয়া আছে, ভাববেন না। আমার মনে হয় বিকেলের মধ্যে একটা খবর পেয়ে যাব। ও তো আর সেরম কেউ নয় যে পুলিশ পুরো দমে চেষ্টা করবে। রোজ তো কত লোক হারাচ্ছে, পাচ্ছে খুঁজে পুলিশ। আচ্ছা বাবা, তোমার এমএলএ বা এমপিকে তাহলে আর কি হবে। চলো সুভাষ। মানে আত্মীয় স্বজন কারো বাড়ি বা যেখানে যেখানে যেতে পারে ফোন করেছি, যায়নি। টাকা পয়সাও নিয়ে যায়নি। আচ্ছা, ও খারাপ কিছু? না, I don't think so. দৃশ্য পরিবর্তন, ডক্টর সেনের চেম্বার। You know why I am the best? Because আমি মন দিয়ে চিকিৎসা করি, কিন্তু মনটা আমি কখনো দিয়ে দিই না। আজকে তোমার পেশেন্ট হয়তো মিসিং, পরের পেশেন্ট আরো ড্রাস্টিক অনেক কিছু করতে পারে। ও ইয়া, ডক্টর সেন একটি ড্রয়ার খুলে সেখান থেকে একটি রিবনে বাঁধা বাক্স বের করে সেটি ডক্টর স্বাতীর কাছে নিয়ে যান। বিলেটেড হ্যাপি বার্থডে। ডক্টর স্বাতী উঠে দাঁড়িয়ে সেই উপহার গ্রহণ করেন। থ্যাংক ইউ স্যার। কাল তোমাদের পার্টি হলো? হ্যাঁ, প্রত্যেকবার যেরকম হয়, বন্ধুরা এসেছিল, ওরাই সব খাবার টাবার নিয়ে আসে, আলাদাভাবে কিছু না। কাল একটা কথা রিয়েলাইজ করলাম, মনে হলো আর কি, তারক ও তো কারোর কথা শুনছে না, কিছু রেজিস্টার করছে না, কিন্তু সেন্সেবল কথা, শোনার মতো কথা কজন মানুষ বলছে অ্যাকচুয়ালি। Nothing they say makes sense. কাল এক সময় আমার বাড়িতে সবাই একসাথে কথা বলছে, সবাই, কেউ কারোর কথা শুনছে না। ফ্যাশন গসিপ, শেয়ার মার্কেট, গাড়ি বাড়ি, প্রপার্টি। আমি ভাবলাম, is this all there is to life? Is this all? আর কিচ্ছু নেই, just a performance, just a show? একটা big show. It's a tale told by an idiot full of sound and fury signifying nothing. Nothing at all. তারক তাহলে কি মিস করছে? শুনছে না, বেশ করছে। He doesn't need to listen to all that. মানুষের অবান্তর প্রলাপ যে শুনছে সে নর্মাল, আর যে নেচারের সাউন্ড শুনছে, এম্বিয়েন্স শুনছে, হি ইজ অ্যাবনর্মাল। হু আর we to decide that? সকলকে কনফার্ম করতে হবে, সকলকে একরকম হতে হবে। And who the bloody hell are we to decide what is normal and what is not? I'm sorry. Carry on. Actually, you're right. আমি জড়িয়ে পড়েছি।
আমি অবজেক্টিভিটিটাই শিখতে পারিনি। I'll never make a good doctor. You'll always be the best. ডক্টর সেনের চেম্বার থেকে বেরিয়ে যান ডক্টর স্বাতী। পরবর্তী দৃশ্যে দেখা যায় তারকদের বাড়ি। তারকদের বাড়ির ছাদ বরাবর হেঁটে চলে যায় রত্না। সে সদ্য চান করে বেরিয়েছে, তার মাথায় বাঁধা গামছা এবং হাতে বালতি, তাতে বেশ কিছু কাপড়। সে হঠাৎ দেখতে পায় দূরে সারহীন অবস্থায় শুয়ে আছে তারক। সে দেখে উপুর হয়ে শুয়ে আছে তারক, তার মুখ থেকে অনেক গাঁজলা বেরিয়েছে এবং পাশে রয়েছে একাধিক ওষুধ। রত্না নিজেকে সামলাতে না পেরে রুদ্ধশ্বাসে দৌড়তে থাকে। দৌড়ে ছাদ পেরিয়ে সে ঘরে এসে পৌঁছয়। বাবা! দৃশ্য পরিবর্তন। অ্যাম্বুলেন্স ছুটে চলেছে রাস্তা দিয়ে। ভেতরে নিথড়ভাবে শুয়ে আছে তারক। পরিবর্তন হয় দিব্যেন্দুর বাড়ি। দিব্যেন্দু সেই সাউন্ড ইঞ্জিনিয়ার। স্ক্রিনে ফুটে ওঠে তারক ফলি। সে ফোনটি ধরতে পারে না, দাঁড়িয়ে থাকে ঘরের এক কোণে। সে এক নাগাড়ে তাকিয়ে আছে ঘুরতে থাকা ওয়াশিং মেশিনটার দিকে। আবারও ফোন আসে, কিন্তু তাতেও দিব্যেন্দু ফোন তুলতে পারে না। তার নজর এখনো ওয়াশিং মেশিনের দিকেই। দৃশ্য পরিবর্তন হসপিটাল। তারক বমি করছে। তারক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে থাকে বিছানায়, চোখ বুজে। দিব্যেন্দুর ফোন আবারও বাজতে থাকে। এবার দিব্যেন্দু ওয়াশিং মেশিনের ঢাকনা বন্ধ করে চলে যায় ঘরের ভেতরের দিকে। টেবিলের কাছে এসে সে ফোনটি হাতে তুলে নেয়। দৃশ্য পরিবর্তন হসপিটালের দৃশ্য। একজন মাথা থেকে পা অবধি সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। সে আর কেউ নয়, তারক। চেম্বারের বাইরে দাঁড়িয়ে ডক্টর স্বাতী ডাক্তারের সাথে কথা বলে। চেম্বারে দেখা করতে বলুন তাহলে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি ডক্টর, আমি ডক্টর স্বাতী মুখার্জি, আমি তারক বাবু আমার পেশেন্ট, আমি সাইকিয়াট্রিস্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি ন্যারো এসকেপ আই মাস্ট সে। ইয়েস আই নো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা একটু দরকার ছিল আপনার সঙ্গে। ও শিওর শিওর, ভিতরে আসুন। না না, আমার জাস্ট একটা কোয়েশ্চেন আছে, কিছু মনে করবেন না, আমার আসলে এটা জানা খুব দরকার। হ্যাঁ বলুন। আই এম সরি, আই হ্যাভ টু আস্ক দিস। আপনার চোখে ইউ হ্যাভ আ স্কুইন্ট। হ্যাঁ, রাইট আই। হ্যাঁ, এটা ক্লাস 4-এ হয়। ছোটবেলায় খেলতে গিয়ে একটা পাথর এসে চোখে লাগে, তখন এখানকার এই মাসলগুলো কেটে গিয়ে চোখটা এইদিকে রাইটে শিফট করে যায়। হ্যাঁ, তো আমি মানে এনি প্রবলেমস ইন ভিশন? আপনার দেখতে কোনো প্রবলেম হয়? ডেফিনেটলি প্রবলেম তো আগে বেশি ছিল, এখন তো মানে কি বলুন তো, আপনাকে যে এখন দেখছি আমি কিন্তু দুটো দেখছি। গড, তো ম্যানেজ করেন কি করে? আমার থেকে বেটার জানেন তো হিউম্যান ব্রেন কত ফ্যাসিনেটিং। ওই ডাক্তারের টেরা চোখ দেখে, মানে স্ক্রিনটা দেখে তোমার মাথায় ইকুয়েশনটা এলো কি করে? হ্যাঁ, অ্যামেজিং। ইট ওয়াজ নাথিং। ওনার একটা প্রশ্নে আমি এবং তারকের স্ত্রী দুজনে একসাথে উত্তর দিই। তখন ওনার লেফট আইটা তারকের স্ত্রীর দিকে, রাইট আইটা এক্স্যাক্টলি আমার দিকে। কিন্তু আমার প্রেজেন্সটা উনি রেজিস্টার করলেন না। কিন্তু আমি আবার কালকে দেখব। ডক্টর, হি ইজ মাই... আপনার হাজবেন্ড?
না না ওর। আচ্ছা, কেন এরকম করলো সেটা সলভ করার চেষ্টা করুন। হুম, ঠিক আছে, বাড়ি যান, রেস্ট নিন। তারককে এই অবস্থায় একা রাখাটা সেফ হবে না। হ্যাঁ, 1 মিনিট আমি আসছি। সো আমি ভাবলাম এই ডাবল ভিশন যেটা ওনার আছে সেটার সাথে রেকনসাইল করেন কি করে? এই যে আমি আপনাদেরকে এখন তাকিয়ে আছি, আমার এই চোখে সেন্টার অফ ফ্রেমে কিন্তু আপনি, আর যেহেতু এই চোখটা ডান দিকে সরে রয়েছে, আপনি আমার এই চোখের ফ্রেমটার বাঁ দিকে। এই দুটো ইমেজ নিয়ে আমাকে একটু লড়াই করতে হয়। এই ডাবল ইমেজটা কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করতো, এবং তখন আস্তে আস্তে এই ডান চোখটা ঢেকে রাখতে রাখতে বাঁ চোখে সারাক্ষণ দেখতে দেখতে ব্রেন বুঝে নিতে শুরু করলো যে সেন্টারে যেটা দেখছি, মানে বাঁ চোখে যেটা দেখছি সেটাই হচ্ছে মাস্টার ভিশন, সেটাই আসল। তখন ডান চোখের ভিশনটা মানে স্লেভ ভিশনটা আস্তে আস্তে ঝাপসা হতে শুরু করলো। এখন ব্রেন জানে যে বাঁ চোখটা মানে মাস্টার ভিশনটাই ফোকাসে রাখা দরকার। সো তারকের ক্ষেত্রে অল উই ওয়ান্ট ইজ যে এম্বিয়েন্স আর স্লেভ অ্যান্ড দ্য হিউম্যান সাউন্ড, দ্য হিউম্যান ভয়েসেস শুড বিকাম দ্য মাস্টার সাউন্ড। তো আমরা যদি এম্বিয়েন্সটাকে কাট অফ করে রাখতে পারি, অটোমেটিক্যালি রাইট। দরকারে রোজ ওকে বেশ কিছুক্ষণ কম্পালসারিলি হিউম্যান ভয়েস শোনাতে হবে। যতক্ষণ জাগবে, গল্প, নিউজ, আলোচনা, হিউম্যান ভয়েস ইন এনি ফর্ম, সেটা একমাত্র ওকে রিহ্যাবে রাখলেই পাওয়া যাবে। কিন্তু সেরকম জায়গা শহরে পাবো কোথায়? হ্যাঁ, দিব্যেন্দু একটা রিহ্যাবের কথা বলছিল। হ্যাঁ, ইটস কোয়াইট অ্যান আইসোলেটেড প্লেস, নাম নির্জন। তবে স্যার জায়গাটা কিন্তু মন্দারমণিতে। দাঁড়াও 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 দাঁড়াও, মেমোরি ডাউনলোড হচ্ছে। মন্দারমণি, রিহ্যাব, নির্জন। অ্যাডভোকেট শুভঙ্কর চ্যাটার্জির মন্দারমণিতে গেস্ট হাউস ছিল। ওনার একমাত্র ছেলে ড্রাগ অ্যাডিক্ট ছিল, সেটা নিয়ে উনি খুব আপসেট ছিলেন। তাই ও চিকিৎসার জন্য মন্দারমণির গেস্ট হাউসে উনি রিহ্যাবে কনভার্ট করলেন। অনেকদিন যোগাযোগ নেই। এনসাইক্লোপিডিয়া। তাহলে তো ঝামেলা মিটেই গেল। শুভঙ্করের নম্বরটা জোগাড় করে আমি ওকে বলে দেবো যে তারককে আমি ওখানে পাঠাচ্ছি। তবে এ ব্যাপারে দিব্যেন্দু আমাদের হেল্প করতে পারবে। She's কথা right. হচ্ছে আমাদের। মানে সব ইকুইপমেন্ট ব্যাকআপ পেয়ে যাবেন। ইনফ্যাক্ট আইড লাভ টু সেট আপ তারকস রুম। শিওর। থ্যাংক ইউ দিবেন্দু। আচ্ছা, তাহলে উঠি। একটু আগে থেকে ইফ ইউ জাস্ট লেট মি নো কবে গিয়ে সেট আপ করতে হবে তারকের ঘরটা। ওকে, থ্যাঙ্কস। আসি। দিব্যেন্দু চেয়ার ছেড়ে উঠে পড়ে আর এই নাম্বারটা একটু নোট করে নেবেন। এবং বোর্ডে লিখে দেয় একটি নম্বর। এটা কি নতুন নাম্বার আপনার? না, অ্যাডভোকেট শুভঙ্কর চ্যাটার্জি, আমার বাবা। নির্জন চেঞ্জেস লাইফস, সেটা বোধহয় আমার থেকে ভালো কেউ জানে না। আসি। মার্কারটি রেখে দিব্যেন্দু ঘর থেকে বেরিয়ে যায়। It's a small world. এই অবসেশন, অ্যাডিকশন, এগুলো দিব্যেন্দু বোঝে বলে বোধহয় তারকের হাতটা এখনো শক্ত করে ধরে আছে, তাই না? Maybe. বইটা এনেছি, থ্যাংক ইউ। তুমি এখনো ওর সামনে যাবে না? মাস্টার, স্লেভ। সেরে উঠুক তারক, তারপর হয়তো হিউম্যান ভয়েসের মতো আমাকেও চিনতে পারবে। Shati, I am feeling very, very proud. আজ আমার নতুন করে মনে হচ্ছে that I really am the best. Professor, that is. Thank you. দৃশ্য পরিবর্তন।
সমুদ্র তটের দৃশ্য, ঢেউ এসে আছড়ে পড়ছে তটে। সমুদ্র তটে দেখা যায় একটি খেলনার গাড়ি, সেখান থেকে ভেসে আসে হিন্দি সিনেমার গান। দূরে পেরিয়ে যায় একটি অ্যাম্বুলেন্স। এরপর দেখা যায় অ্যাম্বুলেন্সের ভেতর বসে আছে তারক, এক দৃষ্টে চেয়ে আছে সে। এগোনোর সাথে সাথে অ্যাম্বুলেন্সের গাড়ির আওয়াজ বাড়তে থাকে। স্ক্রিনে ফুটে ওঠে, "It took Tarok 468 days to recover. He is back in his insurance office, hoping to be back in his folly nest someday." কাস্টিং এবং ক্রেডিটসের সাথে সিনেমা শেষ হয়।